যে ওই যে মাইন্ডসেট থাকে কলকাতা মানেই পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ মানেই কলকাতা। আই জাস্ট ওয়ান্ট টু ব্রেক দ্যাট মাইন্ডসেট। আমি আমার দৌড়টা একটা আদর্শর পিছনে, টাকার পিছনে নয়। টাকার পিছনে ছুটলে আমি তৃণমূল জয়েন করতাম। এদের অবস্থা দেখুন, 80টা বিধায়ক নিয়ে বিরোধী থাকতে পারছে না, কোন দিকে যাবে বুঝতে পারছে না। এই মানে কৃষি তৃণমূল, ভীত তৃণমূল সব চলছে। গেরুয়া উত্তরীয় গলায় ঝুলিয়ে টিকা লাগিয়ে গেরুয়া পাঞ্জাবি পরে বিজেপি হওয়া যায় না। নমস্কার, এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আজকে আরেকটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন বিশিষ্ট আইনজীবী, শুধু আইনজীবী বললে বলা ভুল হবে, জনপ্রতিনিধি এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি আইনের জগতে সফলভাবে কাজ করার পাশাপাশি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন জনসেবার সঙ্গে। বর্তমানে তিনি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। সাধারণ মানুষের সমস্যা, এলাকার উন্নয়ন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সমস্ত বিষয় নিয়ে তার স্পষ্ট অবস্থান এবং সক্রিয় ভূমিকা তাকে এক বিশেষ পরিচিতি দিয়েছে। আইনের আদালত থেকে শুরু করে রাজনীতির ময়দান, দুই ক্ষেত্রেই তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব আজকের আলোচনাকে নিঃসন্দেহে সমৃদ্ধ করবে। আজ এক্সপ্লোর উইথ দীপদত্তর মঞ্চে আমরা স্বাগত জানাবো ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট নেতা, প্রখ্যাত আইনজীবী এবং রাজারহাট গোপালপুরের বিধায়ক শ্রী তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়কে। আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আপনাকে আমরা খুব আনন্দিত এবং আপনাকে স্বাগতম জানাই আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। তো আজকের আলোচনা শুরু করার আগে আপনার থেকে একটু শুনে নেব। আপনার তো আমরা অনেক জায়গায় আপনার উপস্থিতি আমরা দেখেছি, অনেক মঞ্চ, অনেক টিভি চ্যানেল, সব জায়গাতে আপনার রাজনৈতিক জীবন, রাজনৈতিক চর্চা এই নিয়ে তো আমরা কথা শুনেছি। তরুণজ্যোতি তেওয়ারি শৈশবটা কেমন ছিল আপনার? ছোটবেলায় কি হতে চেয়েছিলেন, এটা যদি একটু বলেন। ছোটোবেলায় কী হতে চেয়েছিলাম হয়তো রেলিভেন্ট হয়ে যায়, কারণ ছোট থেকে বড় হয়েছি ওই প্লেনটিফ, ডিফেন্ডেন্ট, পিটিশনার, রেসপন্ডেন্ট এগুলো শুনেই। আমি অনেকটা ছোট আমার দাদার থেকে। আমার দাদাও লয়ার, আচ্ছা আচ্ছা। ক্যালকাটা হাইকোর্টের ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট তিনি। তো এরকম বহুবার হয়েছে, টেবিলে বসে আছি, বাবা এবং দাদার গল্প হচ্ছে, তো ওই ইস্যু নিয়ে গল্প হচ্ছে। ছোটো থেকে এটাই শুনে এসেছি, এটার বাইরে কিছু শুনিনি। অবভিয়াসলি ইন্টারেস্ট তো জন্মেছিল একটা সার্টেন এজের পর। তার আগে পর্যন্ত ছোটোবেলায় কাউকে জিজ্ঞেস করতো, সে ট্রাক ড্রাইভার হতে চাইতো, এরকম অনেক ইচ্ছেও থাকে। তো প্র্যাকটিক্যালি যখন বুঝতে শিখেছি তখন এখানে এসেছি, অ্যান্ড আস্তে আস্তে ভালোবাসা, এই প্রফেশনটাকে ভালোবেসে ফেলি, দ্যাটস ইট। আর ছোটোবেলায় বলতে গেলে আরও ছোটোবেলায় যে ক্লাস 1 যখন পড়তাম তখন আমরা শিফট করে যাই পুরোপুরি। বাবা এখানে থাকতেন, আচ্ছা, মানে বেছুয়া ডহরি বলে একটা জায়গা আছে, নদিয়া বেছুয়া ডহরিতে আমাদের একটা বাড়ি আছে। তো বাড়ি আছে, কি জমি জমা আছে, তো ওইখানে থাকা, তারপর চলে আসা, বছরে এখনও যাই, রুটটাকে ভুলিনি, বাড়িটা এখনও আছে। তো এখানে এসে ভর্তি হওয়া স্কুলে, এখানে চালু হওয়া, তো একটা ডিফারেন্স হয়েছিল। আমি জানি না আপনারা ফেস করেছেন কিনা, এখানে লেখাও লিখেছি এটা নিয়ে। আমি লিখতে ভালোবাসি, তো লেখাটা ছিল এরকম একটা বাচ্চার ভার্সন, মানে আমার ভার্সন। ক্লাসে যখন আসলাম ওখানে, তো মিড টার্ম ছিল মোটামুটি, মিড টার্মে স্কুলে ভর্তি হলাম। স্কুলের নামটা নেব না, কারণ শিক্ষক মহাশয় যিনি ছিলেন, যদি এখনও যদি বেঁচে থাকেন, বাই চান্স যদি শুনতে পান, কষ্ট পাবেন, আমি তো ওনার নাম নিতে চাই না এর জন্য। তো ইস্যু হয়েছিল, একটা ভাইভা চলছিল, ভাইভায় জিজ্ঞেস করা হয়েছিল যারা প্রতিদিন বাড়িতে এসে কাজ টাজ করে, মানে জমি জমা পরিষ্কার করে, গাছ টাছ পরিষ্কার করে বাগানে, তাদেরকে কী বলা হয়। তো এর অ্যান্সার অনেক কিছু হতে পারে। তো গ্রামের ছেলে, তো গ্রামে শুনে আসতাম, আমাদের বাড়িতে বাগানটা যিনি পরিষ্কার করতে আসতেন তাকে বলা হতো, মাকে বাবা বলতেন না সময়, মুনিশ ডেকে নিও আজকে, মুনিশ পরিষ্কার করবে। মুনিশ ইজ কোয়াইট কমন টার্ম। আমার সে শিক্ষক ছিলেন, উনি জানতেন না, বইয়ের বাইরে জগৎ আছে তিনি জানতেন না হয়তো। তো একটা বাচ্চা ছেলে বলছে মুনিশ, তার উচ্চারণটা একটু অন্যরকম, কলকাতার মতো স্পষ্ট বাংলায় সে কথা বলতো না। মানে আপনারা যেখানে বলে খাবেন যাবেন, ওদিকে চলতো খাবা যাবা এগুলো।
তো সেখানে দাঁড়িয়ে আমাকে মোটামুটি শোপিস করে দেওয়া হয়েছিল। তো প্রত্যেকটা ক্লাসে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে, কি বলে, আমি আনসার দিচ্ছিলাম মুনিশ, আর সবাই হাসাহাসি করছিল। ক্লাসরুমে নিয়ে যাওয়া হয়, সেখানে ওটা হাসাহাসি চলছিল। তো এই ডিফারেন্স, মাইন্ডসেটের ডিফারেন্স, আই ওয়ান্টেড টু ব্রেক দ্যাট ফ্রম দ্য ভেরি বিগিনিং। আস্তে আস্তে বড় হয়েছি, আরও বুঝেছি যে ওই যে মাইন্ডসেট থাকে, কলকাতা মানেই পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ মানেই কলকাতা। আই জাস্ট ওয়ান্ট টু ব্রেক দ্যাট মাইন্ডসেট। কলকাতা আজকে জেলা ছেলেরা আসছে, জেলা ছেলেরা কাজ করছে, পড়াশোনা তারা ভালো করছে, কলকাতার ছেলেরাও ভালো করছে, কোনো ব্যাপার নেই। কিন্তু ওই যে মাইন্ডসেটটা, ওটা হয়তো এখনও আছে। আপনি হোস্টেলগুলো যদি যাবেন, মুর্শিদাবাদ থেকে যদি কোনো ছেলে আসে, তোরা যাবিনি কেন, এই যে টানগুলো, এটা লোকাল টান, সেটা হ্যাঁ, সেগুলোকে নিয়ে ইয়ার্কি মারা, তাদেরকে বুলি করা এখনও চলে। বাঁকুড়া, বীরভূম, দাদা গো যাবে না, এই যে টানগুলো, এই টানগুলো নিয়ে ইয়ার্কি যে হয়, আই ওয়ান্ট টু ব্রেক দ্যাট, আই ওয়ান্ট টু ক্রাশ দ্যাট। তো হয়েছে, আমি পেরেছি। আমার কাছে ডায়ালেক্টের মর্ম আছে। তো এইভাবেই ছোটো থেকে বড় হওয়া। হ্যাঁ, খেলাধুলা ছিল, সাথে একটা প্যাশন আমার আছে, দ্যাট ইজ ফটোগ্রাফি। ফটোগ্রাফি ইন দ্য সেন্স বার্ড ফটোগ্রাফি। আমি এমনি চঞ্চল প্রকৃতির মানুষ একটা। তো যেটুকু ধৈর্য আমার মধ্যে আছে, সেটা আমাকে জঙ্গল শিখিয়েছে। ঘন্টার পর ঘন্টা পাখির ছবির জন্য অপেক্ষা করা, যেটুকু ধৈর্য আমার মধ্যে আছে, সেটা ওখান থেকে এসেছে। আদারওয়াইজ বাই নেচার আই এম রেস্টলেস। বাহ। তো আজকে আমাদের এই পডকাস্টের থ্রুতে কিন্তু আমরা তরুণজ্যোতিবাবুর আরও দুটো পরিচয় পেলাম। একটা হচ্ছে লেখক, এবং আপনি লেখক মানে ছোটোখাটো লিখি আমি, ছোটোখাটো মানে আমার ব্লগ টাইপের। ব্লগও না, ফেসবুকে দেখবেন অনেক সময় অনেক পোস্ট থাকে আমার, লেখা নিয়ে থাকে, অনেক ইস্যু নিয়ে থাকে। মানে সো কল্ড ওই ক্লোজড বক্সে আমি ভাবি না। আপনার মনে আছে আমাদের বুদ্ধবাবুর মেয়ে সুচেতনা মনে হয় নাম, যদি ভুল না করি, সে মানে শি ওয়ান্টেড টু হ্যাভ মানে ওয়ান্স এক্সচেঞ্জ অপারেশন, সুচেতন হতে চাইছিলেন। সেটা নিয়ে অনেক হাসাহাসি হয়, অনেক ইয়ার্কি হয়। ওটা নিয়ে আমার একটা লেখা ছিল, সেই লেখাটা চরমভাবে ভাইরাল হয়। সেই কার কোর সেক্সুয়াল ওরিয়েন্টেশন হবে, কে কী চায় না চায়, ইটস অ্যাবসলিউটলি দেওয়ার চয়েস। আনটিল অ্যান্ড আনলেস ইউ আর পেইং হিজ অর হার বিলস, আপনার অধিকার নেই কিছু বলার। ইনফ্যাক্ট আপনি যদি পেমেন্টও করেন, তার খরচা হচ্ছে আপনি চালান, তাতেও আপনার অধিকার নেই কিছু বলার। অ্যাবসলিউটলি পার্সোনাল চয়েস। আজকের দিনে ধরুন অন্যভাবেও ভাবুন, এক সাইডে আমরা অর্ধনারীশ্বর বলছি, শিব শক্তির একসাথে পুজো করছি, আরেক সাইডে একটা সাইডকে নিয়ে আমরা ইয়ার্কি করছি। আচ্ছা, আরও ওপেননেসে আসুন, লেটস টক অ্যাবাউট হোমোসেক্সুয়ালিটি। ইফ ইউ টক অ্যাবাউট হোমোসেক্সুয়ালিটি, তাহলে ইট মে বি এ সিন ইন এ ওয়েস্টার্ন কালচার, বাট আপনি যদি আমাদের স্থাপত্য দেখেন, খাজুরাহো দেখেন, কোনারক দেখেন, তাহলে উইল ফাইন্ড ইটস নট মানে এলিয়েন টু মানে হিউম্যান নেচার। এটা কোয়াইট নর্মাল। যে স্ট্রেট সে স্ট্রেট, যে হচ্ছে মানে তাকে সেম সেক্সে অ্যাট্রাক্ট করে, নর্মাল, ইটস অ্যাবসলিউটলি নর্মাল। দেয়ার ইজ নাথিং টু বি অ্যাশেমড অফ। এটাকে নিয়ে কথা বলার বা এটাকে নিয়ে আলোচনা করার, সেটাও না। আর বাড়াবাড়িটাও ঠিক নয়। ফর এক্সাম্পল, আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি, দিস মাই ইস্যু, রাইট? সেটা নিয়ে আমি রাস্তায় মানে করে বলতে, আমার চিল্লে বলতে হবে না, ইয়েস আই এম দিস। নর্মাল, ইটস জাস্ট ক্যাজুয়াল থিং, টেক ইট ক্যাজুয়ালি। রাইট। তো আপনার জীবনে যখন আপনি রাজনীতিতে প্রথম প্রবেশ করলেন, সেই মুহূর্তটা ঠিক কেমন ছিল? জীবনের প্রথম নির্বাচন অনেক পরে। আচ্ছা, তো সেই 2009 সাল, লয়ের ফাইনাল ইয়ার, জুন মাস হবে, ইফ আই এম নট রং। তো ওই সময় গিয়ে রাজারহাট গোপালপুরের অখণ্ড মণ্ডল ছিল, তার অফিসটা ছিল লোকনাথ মন্দির যেখানে, তার উল্টো দিকে একটা অফিস, ছোট্ট একটা অফিস, দুটো টিম করে লাইট জ্বলতো। একটা টেবিল ছিল, ঢুকেই একটা টেবিল ছিল, আর ডান দিকে একটা টেবিল ছিল। ওই মুষ্টিমেয় কয়েকজন লোক পুরো মণ্ডলে। এসে আমি গেলাম, গিয়ে বললাম মেম্বারশিপ নেবো আমি। তারা না অবাক হলেন, একটা ইয়াং ছেলে, সে বলছে ল পড়ে, তার বাবাকে চেনে, মোটামুটি প্রতিষ্ঠিত লয়ার, সে মেম্বারশিপ নিতে কেন এসছে? আমি নেব।
খুঁজে খাজে ফর্ম পাওয়া গেল, 5 টাকার ফর্ম ছিল তখন, 5 টাকা দিয়ে পার্টি মেম্বারশিপ নেওয়া হলো। এটা কোন সাল? 2009। 2009 সালে ল পাস আউট হলাম আমি, এনরোলমেন্ট হলো, আমি রাজ্য অফিসে গেলাম, গিয়ে বললাম আমি লিগ্যাল সেল জয়েন করব। তার আগে কোর্টে খুঁজলাম লিগ্যাল সেল, কোর্টে আমাকে একজন বললেন লিগ্যাল সেল যখন পাওয়ারে ছিল বিজেপি তখন ছিল, এখন আর নেই। হ্যাঁ, কী করে সম্ভব, ন্যাশনাল পার্টি লিগ্যাল সেল কেন থাকবে না। আমি রাজ্য অফিসে গেলাম, মানে মুরলীধর সেন লেন যেটা, সেখানে আজকে আপনি একরকম দেখতে পারেন জায়গাটাকে, সেই সময়টা অন্যরকম ছিল। ঢুকে যেখানে মিডিয়া সেন্টার এখন, যেটা মিডিয়ার বাইট ফাইট হয়, শ্যাবি জায়গা ছিল, স্যাঁতস্যাঁতে জায়গা ছিল। ওপরে ঢুকলাম, ওপরে ঢুকে রাহুলদার ঘর, নক করলাম, বললো উনি ওখানে আছেন। গেলাম, রিতেশ দা ওয়াজ দ্য পার্সন, রিতেশ তিওয়ারি, বেলগাছ, কাশীপুর বেলগাছির এমএলএ। তিনি গেটটা খুললেন, ঢুকলাম, ফার্স্ট পরিচয়। রাহুলদার একটা ভালো গুণ আছে, রাহুলদা কানেক্ট করিয়ে দেয়। মানে ফর এক্সাম্পল কেউ কারোর সাথে দরকার আছে, এইখানে গায়ে লাগতে পারে, রাহুলদা কানেক্ট করিয়ে দেয়। তো রাহুলদা আমায় কানেক্ট করালেন স্যার মিস্টার সমীর পাল মহাশয়ের সাথে, লিগ্যাল সেলের তখন উনি মানে কনভেনার। স্যার ইউজ করলেন আমাকে, বিভিন্ন জায়গায় কাজ করালেন, বিভিন্ন জায়গায় ছোটালেন, লিগ্যাল সেলকে বড় করা হলো। তারপর তো মনে আছে সবাই, 2012 সালে আমাদের দিল্লি যাওয়া, 13তে হচ্ছে গুয়াহাটি যাওয়া, 14 সালে বিজেপির ক্ষমতায় আসা। তারপর যে লিগ্যাল সেল একসময় 47 জন মেম্বার ছিল পুরো পশ্চিমবঙ্গে, সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে দেখা। আজকে আমি বলতে পারি পশ্চিমবঙ্গে আমাদের মতো, আজকে তো সরকারে আছি, আজকের কথা ছাড়ুন, আজ থেকে 3-4 বছর আগেও বলি, 5 বছর আগেও, আমাদের মতো স্ট্রং লিগ্যাল ইউনিট কারণ নেই। উই আর প্রাউড অফ আওয়ার লিগ্যাল ইউনিট। আমাদের কোনো ম্যাটার যদি আমরা করবো ঠিক করি, রাতে ঠিক করি, আমরা পরের দিন সেটা ফাইল করে মুভ করতে পারি। দ্যাট মাচ স্ট্রং উই আর। ব্যক্তিগতভাবে আমি বলুন, আমাকে পার্টির জন্য করতে হয়েছে, আমাকে টাইপও করতে হয়েছে, আমাকে মানে ড্রাফটও করতে হয়েছে, টাইপও করতে হয়েছে, পরে রেডি করে রেখে পরের দিন সকালে ফাইল পর্যন্ত করাতে হয়েছে। মামলা মুভ করেছি, তার কোনো হিসাব নেই, অনেক বড় বড় মামলা আছে। তো দিস ইজ মাই পলিটিক্যাল জার্নি। এর সাথে পার্টির মানে ওয়ান অফ দ্য স্পোক্স পারসন, যুব মোর্চায় ছিলাম, যুব মোর্চায় স্টেট এক্সিকিউটিভ মেম্বার, পার্মানেন্ট ইনভাইটি মেম্বার, 2 টার্ম ভাইস প্রেসিডেন্ট। মানে আমার স্টেট যুব মোর্চা আমি 9 বছর কাটিয়েছি বেসিক্যালি। আমি দেবজিৎদার সাথে কাজ করেছি, তার আগে দেবজিৎদার সাথে অবশ্য আমি লিগ্যালেও কাজ করেছিলাম। আমি আমাদের সৌমিত্রতার সাথে কাজ করেছি, ইন্দ্রনীলার সাথে কাজ করেছি। তো আমি বিভিন্ন টার্মে কাজ করেছি, সাথে লিগ্যালের দায়িত্ব ছিল, সামলেছি। তো দিস ইজ মাই পলিটিক্যাল জার্নি। আর বিভিন্ন জেলার সময় দায়িত্ব ছিল, বিভিন্ন জেলার দায়িত্ব সামলানো, 21 পোস্ট পোল ভায়োলেন্সের পর বিভিন্ন জেলার মামলাগুলো করা। দ্যাটস মাই পলিটিক্যাল জার্নি ইন এ নাটশেল। তো 2009 এই যে সময়টা ছিল, ওই সময় তো ধরে নাও বলা যেতে পারে টিএমসিও একটা না, উদীয়মান পার্টি। 9-এ এইটুকু বোঝা গেছিল যে টিএমসি পাওয়ারে আসছে। 9-এ তো হচ্ছে সেই মোমেন্টে তুমি, ওইখানে আমার প্রশ্নটা যে সেই মোমেন্টে তুমি কেন টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করলে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই কোশ্চেনের আনসার খুঁজতে হবে আমার ছোটোবেলায় একটা বুক ফেয়ার থেকে। রাইট। ছোটোবেলায় স্কুলে গভর্নমেন্ট স্কুল, বেঙ্গলি মিডিয়াম, নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল, বাঙুর বয়েজ বলে এটা পরিচিত। তো এখানে বুক ফেয়ার হতো, মাঝে মাঝে আসতো। একটা বই এসেছিলো, বইটার নাম ছিল আমার 51টি কবিতা। ওকে। তো হিন্দি মেরে 51 কবিতায়। তো বাংলায় ছিল বইটা, একটা পাতা হচ্ছে হিন্দিতে লেখা ছিল, বাংলা হরফে হিন্দি, আরেকটা পাতা তার বাংলা মায়েরা ছিল। ওখানে কবিতা পড়েছিলাম আমি, কবিতার নাম ছিল উঁচাই। পরিষ্কার মনে নেই, কয়েকটা লাইন মনে আছে, যে মেরে প্রভু মুঝে ইতনা উঁচাই কभी मत देना जहाँ मैं अपनों को गले ना लगा सकूँ, मुझे इतना रुखाई कभी मत देना। ফান্ডা হচ্ছে একটা পাহাড়, সে পাহাড় অনেক উঁচু, সেখানে বরফ জন্মায়, সবার উপর একা দাঁড়িয়ে আছে, যেটা গাছ পর্যন্ত জন্মায় না, কোনো পাখির আশ্রয় ওখানে হয় না, সে উঁচু কিন্তু একা। এটাই হলো মানে কবিতার লাস্ট প্রেয়ারটা ছিল প্রভুর কাছে, আমাকে এতটা উচ্চতা কখনো দেবে না, নিজেদেরকে গলায় না জড়িত ধরতে পারবো। তো বুঝতে পারিনি অনেস্টলি, এটা 6-7 পরে একটা বাচ্চা কী বুঝবে ওটাকে। তো বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা লয়ার ছিলেন, সাথে লিটারেচার ছিলেন, ওনার খুব ফেভারিট ছিলেন। বাবাকে জিজ্ঞেস করলাম, ও বাই দ্য ওয়ে বইটা কার জানেন তো? বইটা হচ্ছে ভারতরত্ন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীর কবিতা, এবং তার কবিতাটা।
তো বাবাকে বললাম, বাবা মানেটা বোঝালেন। তারপর মাঝে মাঝে হি ইউজ টু টেল মি আ ফিউ থিংস, বিভিন্ন হিস্ট্রি। যেহেতু অনেকে মনে করেন, আপনারাও ভাবতে পারেন যে তরুণজ্যোতি তিওয়ারি বাংলা বলে কী করে, আর হিন্দিটা ভয়ঙ্কর, বাংলা পরিষ্কার কেন? তার কারণ হচ্ছে 6টা জেনারেশন আমরা বাংলায়, নট পশ্চিমবঙ্গে, বাংলায়। বাবা আমার ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, মা চট্টগ্রামের। 71-এর সময় তাদেরও একখান দেশ ছিল, দেশ ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল। সে অত্যাচারের কথা সবগুলো করে, তারপর ভালো লাগা শুরু হয়, পলিটিক্স করে আমার সংসার চলবে না, রাদার আই ক্যান সে যে টাকাটা ধরুন যে অনারেরিয়াম, সেই টাকাতে চলবে না, এটা সংসার চালানোর টাকা নয়। তা আমার সংসার চালানোর জন্য আমার প্রফেশন যথেষ্ট। সেদিনকেও ক্লিয়ার ছিল, যেদিনকে আমি জয়েন করেছিলাম। আমি আমার দৌড়টা একটা আদর্শর পিছনে, টাকার পিছনে নয়। টাকার পিছনে ছুটলে আমি তৃণমূল জয়েন করতাম। বিজেপিকে ভালো লাগে আদর্শর জন্য। হ্যাঁ, ওই ওপর যেটা নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট, এটা আদর্শ নয়। আদর্শ হচ্ছে একাত্ম মানব দর্শনের। হ্যাঁ, একাত্ম মানব দর্শন আজও যদি পরিষ্কার বলি আপনাকে, আমি বুঝি, মিথ্যে বলবো। আমি আজও বোঝার চেষ্টা করি, আজও ফিল করার চেষ্টা করি। যেদিনকে পুরোটাকে ফিল করতে পারবো সেদিনকে বলবো আমি অল্প অল্প বুঝি। আমার প্রফেশন শেখায় যে উই আর প্র্যাকটিসিং লয়ার, উই আর লার্নার্স। তো পুরো জীবন পর্যন্ত যতদিন প্র্যাকটিস করবো ততদিন আমি প্র্যাকটিসিংই থাকবো, মানে এক্সপার্ট হব না। তো এটাও তাই, মানে একাত্ম মানব দর্শন ব্যাপারটাও তাই, ওই থ্রু প্র্যাকটিস, থ্রু লাইফ, ওইভাবেই চলবে। অর্থাৎ বলা যায় যে তোমার বেসিক্যালি প্রথম ভালো লাগা, ভালোবাসাটা অটল বিহারী বাজপেয়ী জি, পার্টিকুলার উনি। তারপর লেখক হিসেবে একটা যে ভালো লাগা থাকে, যেমন আমরাও অনেক সময় বই পড়তে পড়তে রবীন্দ্রনাথের বই পড়েছি, নজরুলের লেখা পড়েছি এবং নজরুলকে ভালোবেসে ফেলেছি। তো অটল বিহারী বাজপেয়ীকে ভালোবাসতে গিয়ে দেন ইউ হ্যাভ গট এক্স্যাক্টলি। তারপর এ করা, দেখুন অনেক আজকাল তো অনেক অদ্ভুত জিনিস দেখা যায়, প্রজাতি বলবো, কোরআন কোট 5th ইয়ার ট্রেন্ড স্বয়ংসেবক দেখা যায় কিছু, তাদের হচ্ছে RSS সার্টিফিকেট আছে, এরকমও দেখা যায়। তো আই ক্যান টেল ইউ ভেরি অনেস্টলি, হ্যাঁ RSSের কিছু কাজ আমি করেছি, বিচার পরিবারের কিছু কাজ আমি করেছি, কিছু মামলা আমি করেছি, বাট ওই ট্রেন্ড স্বয়ংসেবক আমি নই। জীবনে অনেক মিথ্যাচার হয়তো করেছি, অনেক মিথ্যে বলতে হয়েছে, মানে আমরা একদম ক্লিন, সবসময় সত্যি কথা বলতে এত নয়, কিন্তু এই মিথ্যেটা কোনোদিন বলিনি যে আমি ট্রেন্ড স্বয়ংসেবক বা স্বয়ংসেবক সম্মুখের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, আদর্শ ভালো লাগে, তাদের কাজ ভালো লাগে, তাদেরকে সম্মান করি। বিভিন্ন জায়গা থেকে যখন তাদের হয়ে কোনো কাজ এসছে, নিঃস্বার্থভাবে কোনো প্রশ্ন না করে কাজটা আমি করে দিয়েছি। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে ভালোবাসা আছে, তো ওই বললাম না, কোট অ্যান্ড কোট ট্রেন্ড স্বয়ংসেবক নই। আর সাথে হচ্ছে ওই থার্ড ইয়ার তো আছে, আজকাল যে 4th ইয়ার 5th ইয়ার নতুন জানা যাচ্ছে, সঙ্গও যায় না তাদের 4th ইয়ার 5th ইয়ার বলে কিছু হয়, সে 4th ইয়ার 5th ইয়ার ট্রেন্ড স্বয়ংসেবকও নয়। তো আমাকে একটা জায়গা বলো, এই যে যেহেতু তুমি এতটা বছর 2009 to till এবং তার আগে তো ভালো লাগা, ভালোবাসা, ওই পছন্দের জায়গা তো রয়েছে, তো সেটার পরেও এই যে আমি এই পডকাস্টটা করার জন্য একটু আগে আমি একটু পড়ছিলাম আর কি, তো সেখানে জানছিলাম যে মমতা ব্যানার্জি যে হারবে, এটা 3 বছর আগে থেকে RSS নাকি এই কাজটাকে করে ফেলেছিল এবং এটা কনফার্মড ছিল। শুধু সিট কাউন্ট কত হবে এই জায়গাটা হয়তো 170+ হয়তো মোস্ট প্রবাবলি ধরাই ছিল, বাট 200 ক্রস করে যাবে এই জায়গাটা হয়তো কোনোভাবে আমরা দেখুন, মানে সংঘ বলুন, সংঘর কাজ করেছে, মানে কিছু লোক থাকে যারা আসে। আরও এক্সাম্পল দিই, মহাভারতে অ্যাকচুয়াল লড়াইটা কে করেছিল? অ্যাকচুয়াল লড়াইটা কার ছিল? ওর পার্থ তো ছিল, আসল রোল তো প্লে করেছিল পার্থ সারথি, তাই না? তো পার্থ সারথি বলা যায় বিচার পরিবারকে, চালনা শক্তি, যারা চালনা করেন, যারা সামনে আসেন না, তাদের কোনো পদ দরকার হয় না, তাদের কোনো ফেভার দরকার হয় না, তারা গভর্নমেন্টের কাছ থেকে কিচ্ছু চায় না, একটা চিন্তাধারার জন্য যারা লাইফকে উৎসর্গ করে দেয়। আপনি যদি মানে অনেক প্রচারক, আমি বলছি যখন জাস্ট ফিলিং গুজবাম্পস,
একটা প্রচারক যখন তার লাইফটা পুরো দিয়ে দিচ্ছে, সংসার ছেড়ে লাক্সারি ছেড়ে বেরিয়ে আসছেন, নিজের জামা কাপড় ইস্ত্রি বন্ধ নিজেরা করেন, কিসের জন্য? দেশ নির্মাণের জন্য, আদর্শের জন্য। দে আর ডিফারেন্ট ক্লাস অ্যান্ড দে ওয়ার্ক। তা আমাদের রাজনৈতিক ক্ষেত্রেও অনেকে আছেন পাগলের মতো করেছেন। আমি এক্সাম্পল দিচ্ছি, কারোর অবদান ছোটো করার নয়। 2021 যখন দলটাকে পুরো শেষ করে দেওয়া হলো, একের পর এক আমাদের কার্যকর্তা খুন হলো, বাড়ি ভেঙে দেওয়া হলো, মনোবল শেষ করে দেওয়া হলো। ওই সময় তারও আগে যাওয়া উচিত। পার্টি বিজেপি খায় না মাথায়, বুঝতো না 3টে আসন ছিল। দিলীপ দা দায়িত্বে আসলেন, একদম দিলীপ দার ওই কথা, মেরে দেবো, কেটে দেবো, ফাটিয়ে দেবো, ইয়েস দরকার ছিল, মনোবল বাড়িয়েছে, ওই মোমেন্টে দরকার ছিল, মনোবল বাড়িয়েছে। বিজেপি লড়তে শিখেছিল ওই সময়, বিজেপি সাবলীন হয়েছিল পশ্চিমবঙ্গে। তারপর হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স, ওই অবস্থায় পুরো শেষ যখন হয়ে গেছিলো, তখন হাল সামলালেন সুকান্ত মজুমদার মহাশয়। সুকান্ত তার শিক্ষিত একটা রূপ, স্পষ্ট কথা, এবং তার সাথে সুকান্ত মজুমদার মহাশয় আর শুভেন্দু অধিকারী মহাশয়ের জুটি। আমি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দেখেছি, বিশ্বাস করো। আমাদের সিএম মানে শুভেন্দুদা, ইনার মতো ডেডিকেটেড খাটতে আমি খুব কম লোককে দেখেছি। যে কোনো কাউকে বলো 2 দিন ওনার সাথে থাকতে, 3rd দিন উনি টায়ার্ড হয়ে যাবেন। মানে এই লোকটা এত খাটে, আর এত এনার্জেটিক। কোত্থেকে এত এনার্জি আছে আমি জানি না। খাওয়া দাওয়ার ব্যাপারটা ওনার মধ্যে নেই, গাড়ির মধ্যে কিছু ফল থাকলো, খেলো না খেলো, বাট কাজ বোঝেন। আমি নিউ টাউনেরই একটা ঘটনা তোমাকে বলি। মানে আমারই এক ফ্রেন্ড, ওনার মা মারা গেছিল, সেই দিন 9 ঘন্টা উনি ওনার বাড়িতেই ছিলেন শুভেন্দুবাবু। এবং এটা শুধু না, মানে আরেকটা জায়গা এই কথোপকথনে এলো, তুমি একটা জিনিস নোটিস করেছো কিনা, আশা করি করেইছো। আমরাও মানে অ্যাজ এ আম জনতা আমরা এটা দেখতে পাচ্ছি, শুভেন্দুবাবু যখন ধরে নাও বিরোধী দলনেতা ছিলেন এবং আজকের মুখ্যমন্ত্রী, টোটাল ডিফারেন্ট, একদম। মানে এই জায়গাটা মানে আমরা ভাবতে পারছি না, যেটা আমরা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, রাইট, উনি আগেও বিরোধী নেত্রী ছিলেন, হ্যাঁ, উনি মুখ্যমন্ত্রী হয়েও বিরোধী নেত্রী ছিলেন। বাট মানে শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা যদি বলেন, তিনি এখন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরও মুখ্যমন্ত্রী, যারা ভোট দেননি তাদেরও মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক হচ্ছে, বিরোধী দলের লোকজন ডাক পাচ্ছে, আগে কোন দিন পেত, আজকে পাচ্ছে। সবার সাথে আলোচনা করা হচ্ছে, সবার একটা ওপিনিয়ন রাখার জায়গা হচ্ছে, সবাইকে বলতে দেওয়া হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে। এটা কে দিয়েছে, কোন দিন দিয়েছে? তখন আগে আমরা দেখিনি, আগের খবর বলতে পারবো না। 2011 যে বয়স খুব ছিল তা না, 23 বছর বয়স ছিল, অত ম্যাচুরিটি ছিল না। তো বুদ্ধবাবু কীভাবে চালাতেন আমি জানি না, জ্যোতিবাবুর সময় আমার তো খুব একটা মনেও নেই। তো একসময় মনে হতো হয়তো সিপিএম কোনোদিনই যাবে না, এরকম একটা কন্ডিশন ছিল। এবার সেখান থেকে কিন্তু এই শুভেন্দু অধিকারী মহাশয় ইজ এ ডিফারেন্ট ক্লাস অল টুগেদার। তারপর যেটা বলছিলাম, তারপর ওই সময় সুকান্তদা সামলালেন, শুভেন্দুদা সামলালেন, জুটি চললো। তারপর আসলেন হচ্ছে বিজেপি, যখন সুকান্তদা কেন্দ্রীয় মন্ত্রী হলেন, নর্মালি একটা ব্যক্তি দুটো পদে থাকতে পারেন না, পার্টি চেঞ্জ হলো, ভোট হলো, মানে নমিনেশন ফাইল হলো, আমাদের প্রেসিডেন্ট হলেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়। মানে এটা লোক কথা বলে, আমি বলছি, এটা লোক যার সাথে তুমি যে কোনো বিষয়ে কথা বলতে পারো, যার পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন নেই, যার শেখা নিয়ে কোনো প্রশ্ন নেই, লোকটার পড়াশোনা নিয়ে কোনো প্রশ্ন নেই। তুমি বলো না, বাড়িতে যাও, ওনার বাড়িতে গেলে আমি অনুরোধ করবো, ওনার যে বুক সেলফ থাকে, বুক সেলফে বাড়ির যে থাকলে অনেক সময় ফটো দেখবে, পিছন দিকে দেখবে লেফট সাইডে একটা বইয়ের সেট আছে, ওটা আছে সমৃদ্ধ পাল, মানে বাচ্চু পালের সংবিধানের পুরো সেটটা। আচ্ছা রাজনৈতিক নেতা সংবিধানের বইটা কোনোদিন খোলেনি, দেখেননি। আর আজকের দিনে আমি বলতে পারি কনস্টিটিউশনের সবচেয়ে ভালো বই ওটা ওনার বাড়িতে আছে। আমি জিজ্ঞেস করলাম, দাদা এগুলো? বলে হ্যাঁ, পড়ি মাঝে মাঝে। উনি খালি কবিতা পড়েন না, অনেকে ওনার কবিতা নিয়ে বলেন তো, পড়েন। উনি পালস বোঝেন, উনি মানুষের কথা বলেন, হ্যাঁ, খুব মিষ্টি করে কথা বলেন। ওনার ওয়ার্ড স্টক মারাত্মক, ওনার বাচনভঙ্গি মারাত্মক। হ্যাঁ, ওনাকে শুনতে ইচ্ছা করে। আমি আমার কথা বলি, নর্মালি পলিটিশিয়ানদের একটা হ্যাবিট থাকে তো, যাকে ভালো লাগে তাকে কপি করা। আমি কোনোদিন কপি করার চেষ্টা করিনি, আমি জানি পারবো না। কোনো একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা ইস্যু নিয়ে 2021 আগে
আমাদের দলে তৃণমূল থেকে আমাদের দলে এসছেন, তারপর চলে যাবেন না বলে একটা চলছিল। দিয়ে একটা প্রবলেম হয়েছে, মিডিয়াতে একটা প্রবলেম হয়েছে, তারা উল্টোপাল্টা মন্তব্য করেছেন, একটা কিছু ডিবেট আছে। তো আমি বললাম দাদা কী বলবো, কনফিউজ হয়ে গেছি, এটার অ্যান্সার কী দেবো। আমাকে বলছে, একটা সুন্দর অ্যান্সার দিলেন, বলে পুরীর জগন্নাথ দেবের রথ চলছে, রাস্তায় দড়ি ফেলা আছে, যারা ছুতে পারবেন তারা ভাগ্যবান, এন্ডস। তো আমি জাস্ট ওটা ইউজ করেছিলাম। তো সেম, যারা ছুতে পারবেন তারা ভাগ্যবান। তো ওনার প্রত্যেকটা আনসার শর্ট, ক্রিস্প, প্রত্যেকটার পিছনে রিজন থাকে। ওনাকে আমরা আবেগী হয়ে দেখলাম, ভোটের রেজাল্ট বেরোনো 2 দিন আগে ওনার চোখে জল দেখলাম, মানে যেদিন রেজাল্ট আউট হচ্ছিল তার 2 দিন আগে। উই ওয়ার শিওর উই আর কামিং টু দ্য গভর্নমেন্ট, আমরা শিওর ছিলাম, কারণ যেভাবে ভোট করিয়েছিলাম আমরা, যেভাবে ভোট হয়েছিল, মানুষ যেভাবে ভোট দিয়েছিল, আমরা শিওর ছিলাম আমরা জিতবো। রাইট। তো ওইখান থেকে দাঁড়িয়ে ওনার আশা, ওনার আবেগ হয়ে যাওয়া, হ্যাঁ ওই জায়গাটা আছে, লাশের বোঝা আমাদের কাঁধেও আছে, আমাদের কার্যকর্তাদের লাশ আমরাও তুলেছি, অনেকের মামলা করতে হয়েছে, অনেকের বডি খুঁজে পাওয়া যায়নি, সেই নিয়ে মামলা করতে হয়েছে। সো এই ওভারঅল ইস্যুগুলো আছে। সো এই 3 জন, এবার এই 3 জন মানে তো 3 জন নয় বা 4 জন নয়, তার সাথে পুরো টিম যেভাবে কাজ করেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস তো 80টা বিধায়ক পেলো, তাই না? আমাদের তো 77 ছিল, তা নিয়েও আমরা লড়াইটা করেছিলাম। এদের অবস্থা দেখুন, 80টা বিধায়ক নিয়ে বিরোধী থাকতে পারছে না, কোন দিকে যাবে বুঝতে পারছে না। এই মানে কৃষি তৃণমূল, ঋত তৃণমূল সব চলছে, মানে এরা পাওয়ার ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু আমাকে একটা জায়গা বলো, এই যে এত মানুষ আবেগে ভোট দিল এই বছর, কিন্তু সত্যি কথা বলতে মানে ভোট যতটা না বিজেপিকে দিয়েছে, অ্যান্টি টিএমসি ভোট বলা যায় অনেকটা বেশি হয়েছে, রাইট? তো তারপরে এই যে আজকে কিছু জায়গাতে, মানে আমি এগুলো নিউজেও দেখছি বা মানুষের ক্ষোভ বেরিয়ে আসছে। এই পরশু দিনও বোধহয় নিউ টাউনে একটা এরকম ম্যাটার হলো, টেকনোসিটি থানার সামনে আদি বিজেপি নব্য বিজেপি, এই একটা ঝামেলাঝাটি চলছে। দেখুন, দেয়ার ইজ নাথিং কল্ড আদি বিজেপি নব্য বিজেপি। 4 তারিখের পর যারা সবুজ আবিরটা ইনস্ট্যান্ট মুছে নিয়ে গেরুয়া আবির লাগিয়েছে তারা বিজেপির নয়। বিজেপি হয়ে হওয়া যায় না। গেরুয়া উত্তরীয় গলায় ঝুলিয়ে একটা টিকা লাগিয়ে গেরুয়া পাঞ্জাবি পরে বিজেপি হওয়া যায় না। আমাদের তো অনেকেই আছে, শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাকে কোনোদিন উত্তরীয় পরে ঘুরতে দেখেছেন? আচ্ছা, আমি এতদিন যুব করছি, আমাকে অনেকে দেখেছেন, আমাকে কোনো সময় ওই রকম অ্যাটায়ারে দেখেছেন কি? হ্যাঁ, পাঞ্জাবি পড়ি না কি? পাঞ্জাবি নিশ্চয়ই পড়ি। কিসের রিকোয়ারমেন্ট? এটা রিকোয়ারমেন্ট সামথিং লাইক ড্রেস কোড, যে রিকোয়ারমেন্ট, ড্রেস কোড বা রিকোয়ারমেন্ট বলে তো কিছু নেই। তো এইগুলো যারা হয়েছে, যারা করছে, তাদের ইন্টেনশন ইজ ডিফারেন্ট। আমি 4 থেকে একটা এক্সাম্পল দিতে পারি। এই পুরো ইলেকশন ক্যাম্পেন করলাম দুর্নীতির বিরুদ্ধে। এক মার্ডার, মানে ফ্রড ছিল এলাকার, দেবরাজের খুব ক্লোজ, বাবু সোনা বাগচি বলে এক ছোকরা। সে বাবু সোনা বাগচি হঠাৎ করে দেখলাম, মানে জানতাম না, আমি নেমেছি থেকে জিপ ফিপ এখন সাজানো, সবাই অনেকজন বললো জিপে উঠুন। জিপে উঠেছি, দেখছি সাফারি পরা 2জন পিএসও, মানে কারা, আমি ভাবছি এটা কার গাড়ি। ছবি তোলা হচ্ছে ওখানে, পাশ থেকে আমার সাথে একজন থাকে, তিনি বললো এটা বাবু সোনা বাগচির গাড়ি। আমি ইনস্ট্যান্ট নেমে গেলাম। মানে সেই বাবু সোনা বাগচিও 4টের পর বিজেপি হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে, ধরুন আমার বিধায়ক কার্যালয় নেই, আমার কার্যালয়টাকে আমি বলি জনতার কার্যালয়। আমি থাকি না থাকি, হ্যাঁ, লোকজন আসে, আরও কয়েকটা ওপেন হবে, লোকজন আসেন, তাদের প্রয়োজনে অপ্রয়োজনে কথাগুলো ওখানে বলেন। সে জনতার কার্যালয়ে আপনি বলেন, এসে মানুষের কথা হয়, সেখানে অনেকে আসে, ফটো তুলতে চায়। আমার পক্ষে সম্ভব না ইচ অ্যান্ড এভরি পার্সনকে চেনা। কেউ ইনভাইট করলে ইনভিটেশন যাবো কি যাবো না আলাদা নিতে হয়, কার্ডটা নিতে হয়। এবার সেখানেও দেখা যাচ্ছে যারা আসছে তাদের মধ্যে অনেকেই হয়তো তৃণমূল ছিল। তো আমার পক্ষে চেনা সম্ভব নয় সেগুলোকে। তো বললাম, আমার সাথে ফটো তুলছে কেউ, আমাকে সেটা মিষ্টির প্যাকেট দিচ্ছে, মানেই সে আমার বা সে আমার বন্ধুস্থানীয়, এরকম কিন্তু নয়। আমার সাথে কেউ ছবি তোলা মানে বা আমার ফোন নাম্বার তার কাছে থাকা মানে সে বন্ধুস্থানীয় নয়। আর বিজেপির রেকর্ড আছে, আমরা আমাদের প্রাইমারি মেম্বারশিপ কাদের আছে, অ্যাক্টিভ মেম্বারশিপ কাদের আছে, আমাদের পুরো রেকর্ড আছে।
সুতরাং ওই হট করে বিজেপিটা হওয়া যায় না। আর যাই হোক, বাহ, এটা একটা আমাদের অনেক দর্শক বা শ্রোতা বন্ধুদের মনের একটা বড় প্রশ্ন যে এই জায়গাটা আমরা এদের এগেনস্টে নিয়ে এলাম, আবার এই হচ্ছে। হবে না। আমি বলছি, আমি রায়হাট গোপালপুরে আপনাকে বলতে পারি এখনো পর্যন্ত প্রায় 35 জন অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে অন্তত 24 জন নিজেকে বিজেপি ক্লেম করে। আমার গল্প খুব কথা খুব পরিষ্কার, নট গল্প। পুরনো কোনো তোলাবাজ রাখবো না, নতুন তোলাবাজ তৈরি হতে দেবো না, অ্যান্ড টেক ইট ইন রাইটিং, আমি দেবো না, সে যেই হোক। বাহ, গ্রেট। তো আমরা রাজারহাট নিউ টাউনে কথা বলতে বলতে সময় অনেকটা এগিয়ে যাচ্ছে। রাজারহাট নিউ টাউন, গোপালপুর, তোমার রাজারহাট গোপালপুর হচ্ছে তোমার এরিয়া, আর আমরা থাকি নিউ টাউনের মানুষ। তো রাজারহাট নিউ টাউন পাশাপাশি, তো রাজারহাট নিউ টাউন নিয়ে তোমাদের নেক্সট কিছু পরিকল্পনা যদি কিছু থাকে? রাজারহাট নিউ টাউনে দেখুন, আপনার বিধায়ক হচ্ছে এখানকার পীযূষদা, আমার অত্যন্ত কাছের একজন ব্যক্তি। রাজারহাট নিউ টাউনে যে স্মার্ট সিটি প্রজেক্ট যেটা ছিল, স্মার্ট সিটি প্রজেক্টটা রিভাইভ করা, স্মার্ট সিটিটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই এলাকার জায়গা তো ছিল, ইনভেস্টমেন্ট সেরকমভাবে আসেনি, ইনভেস্টমেন্টগুলো নিয়ে আসা। সরকার ইজ প্ল্যানিং সামথিং বিগ, এবং সেগুলো হলে কর্মসংস্থানও হবে, অ্যান্ড লিটারেলি আইটি হাব যদি বলা হয় বা ইন্ডাস্ট্রিয়াল হাব একটা তৈরি হবে এটা। তো আইটি হাব তো আমাদের এখানে হচ্ছে বলছো তোমরা, বা এটা আগেও আইটির কিছু কাজ আবার কিছু হয়নি, আগে যেগুলো হয়েছে কোনো বড় কেউ আসেনি, আসতে চায়নি, চলে গেছিলো। যারা ছিল নামমাত্র ছিল, তাদের কোনো বড় ইনভেস্টমেন্ট ছিল না। নাও উই আর প্ল্যানিং সামথিং রিয়েল বিগ, বাজেটটা যাক বুঝতে পারবেন। ওকে, বাহ, তো এটা গুড নিউজ আসছে, এটা আমরা ভাবতে পারি। তো আইটির সঙ্গে সঙ্গে ধরে নাও যারা উদ্যোগী হচ্ছে, entrepreneurs, তাদের জন্য কিছু সার্টেনলি। যে দেখুন, প্রবলেম হচ্ছে সেন্ট্রাল যেগুলো স্কিমগুলো ছিল, স্টার্ট আপ ইন্ডিয়া থেকে শুরু করে ভাবুন, বা স্মল স্কেলের ক্ষেত্রে মুদ্রা লোনের কথা ভাবুন, বা এমএসএমই লোনের কথা ভাবুন, মহিলাদের ক্ষেত্রে লখপতি দিদির কথা ভাবুন, সেগুলো পশ্চিমবঙ্গে আসতো না, সেগুলো এবার পশ্চিমবঙ্গে আসবে। তো যারা স্টার্ট আপ করতে চায় তাদের সুবিধা হবে। 1 পয়েন্ট কিছু উইন্ডো করারও চেষ্টা করা হচ্ছে। সিম্পল কথা, দেখুন, সরকার তো সবাইকে চাকরি দিতে পারবে না, কিন্তু একটা যদি ঠিকঠাক মোটামুটি ছোটো স্টার্ট আপও যদি করে দেওয়া যায়, 7 থেকে 8 জনের এমপ্লয়মেন্ট হবে। লখপতি দিদি যেমন 75 লাখ লখপতি দিদি তৈরি করার প্ল্যান আছে পশ্চিমবঙ্গে। সেটা যদি হয় 75, একজনের সাথে 4 জন থাকে, 3 কোটি কর্মসংস্থান। ওকে, তো এমপ্লয়মেন্ট জেনারেট করা, এমপ্লয়মেন্টের জায়গাটা করে দেওয়া, সেটাই করার চেষ্টা করা হচ্ছে। সেটা হবে। ওকে, আর রাজারহাট নিউ টাউনে ধরে নাও আইটি হলো, এটা হচ্ছে, এর সঙ্গে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে হসপিটালস অ্যান্ড এই যে ম্যাটারগুলো, মানে আমাদের কিছু একটা সমস্যা হলে আমাদের যেতে হয় সল্টলেক। না, হসপিটালস কিছু আছে এখানে, কিন্তু প্রবলেম হচ্ছে, দেখুন, হসপিটালসগুলো তো ফ্রিতে জমি পেয়েছিল বেশিরভাগ, তারা এখন ফুল বিজনেস কনসার্ন হয়ে গেছে। তো প্রেজেন্ট হেলথ মিনিস্টার প্লাস সিএম পরিষ্কার বলেছে, যারা ফ্রিতে বা 1 টাকা জমি পেয়েছিলেন তাদের কিছু বেড সেবা করতে হবে, কিছু বেড ফ্রিতে করতে হবে। সো ওটা হ্যাভ টু হয়ে যাবে। ওকে, তো আরেকটা জায়গা রয়েছে যেটা আমরা একটা ধরে নাও একটা ধুঁধলা টাইপের একটা প্রশ্ন সবারই মাথার মধ্যে চলছিল, যে এই বছর যদি টিএমসি ব্যাক করতো তাহলে হয়তোবা বাংলাদেশ অ্যান্ড পশ্চিমবঙ্গ দুটো এক হয়ে যেত। তো এটা এখানে একটা ডিপ স্টেট থিওরি একটা কাজ করছিল, সেটার সম্পর্কে তুমি কি কিছু আলোকপাত করতে পারবে? পশ্চিমবঙ্গের বর্ডারটা এবং বাংলাদেশের বর্ডারটা দেখেছেন নিশ্চয়ই। রাইট। বাংলাদেশ ইলেকশনের পর পশ্চিমবঙ্গের বর্ডার যে এলাকাটা ছিল, পুরো এলাকাটা জামাতের ছিল। পশ্চিমবঙ্গে জামাতি অ্যাক্টিভিটি বাড়ছিল। AQIS অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এখানে অ্যাক্টিভ ছিল, আনসারুল্লাহ বাংলা অ্যাক্টিভ ছিল, তারপর হচ্ছে ওনার লস্কর অ্যাক্টিভ ছিল, জামাত প্রচণ্ডভাবে অ্যাক্টিভ ছিল। পশ্চিমবঙ্গের বর্ডারগুলো খারিজি মাদ্রাসা বেড়ে চলেছিল। তো ওয়েস্টবেঙ্গল বেসিক্যালি টেররিস্টদের ব্রিডিং গ্রাউন্ড হয়ে উঠছিল। এখন হবে না কেন, যখন আপনার সিমির ফাউন্ডার মেম্বারকে যে রাজ্য থেকে রাজ্যসভায় যায়, সেখানে এগুলো হতে বাধ্য। সেগুলো হওয়ার পর মানে টেনশন তো ছিল। আজকে বর্ডারটা দেখুন আপনি, ওই পারে যদি সবুজ থাকে তাহলে এই পারটা গেরুয়া, দ্যাট ইজ প্রোটেক্টেড। বর্ডার সিল করা হচ্ছিল না, ল্যান্ড দেওয়া হচ্ছিল না। এই গভর্নমেন্ট ল্যান্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, বর্ডার সিলিংয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে, ধরপাকড় শুরু হয়ে গেছে। ডিলিট, ডিটেক্ট, ডিপোর্টেশনের কাজও শুরু হচ্ছে। তো মানে সেন্টারও বানানো হবে রাখার জন্য। তো এই হচ্ছে অবস্থা। এবং ডিপ স্টেট অ্যাক্টিভিটিস নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেকবার স্টেটমেন্ট দিয়েছে,
কি হচ্ছে না হচ্ছে আজকের দিনে যারা একটু এডুকেটেড তারা সবাই জানে। কিছু সেক্টরে বলা যায় না। তো আমাদের ফরেন মিনিস্টার মানে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ইজ কোয়াইট ক্যাপেবল এনাফ। ভারতবর্ষের স্ট্রং সরকার আছে, যে সরকার মাথা নোয়াবে না। পশ্চিমবঙ্গের সরকার আছে, যে সরকার ইজ ক্যাপেবল টু ফাইট। বহুত দিন পর পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হয়েছে। সো উইল ফাইট ইট আউট, নো প্রবলেম। কিন্তু যদি না হতো তাহলে হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গ থাকতো না। হরগোবিন্দ দাস চন্দন দাস খালি মুর্শিদাবাদে নয়, হয়তো আপনার নিউ টাউনে বা রাজারহাট গোপালপুরে ঘরে ঘরে শোনা যেত। মহেশতলায় যখন তুলসী মন্দির তুলে ফেলা হলো, সেরকম তুলসী মন্দির হয়তো আর রাখা যেত না। ঘরে শঙ্খ বাজত না, সরস্বতী পুজো হতো না, দুর্গা পুজো হতো না। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশের সাথে কেউ আটকাতে পারতো না যদি তৃণমূল থাকতো। ফিরহাদ হাকিমের সেই বক্তব্য মনে আছে তো, দাওয়াতে ইসলাম, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। পশ্চিমবঙ্গের একসময় 50% বেশি মানুষ উর্দুতে কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য যে আমি কাফের নই, কাফেরদের সাথে লড়তে হবে। তো দেয়ার আর সার্টেন থিংস, সার্টেন ইস্যুস। মানে এই একটা মানে কি বলে ন্যারেটিভ একটা কন্টিনিউ হয়ে, ইটস নট ন্যারেটিভ, ইটস ফ্যাক্ট। ন্যারেটিভ, প্রপাগান্ডা এগুলো অন্য টার্ম হতে পারে, বাট এটা ফ্যাক্ট। বোঝা উচিত, বুঝতে শেখা উচিত, নাহলে কপালে কষ্ট আছে। তো আজকে যে আমরা অলমোস্ট শেষ মুহূর্তে এসে গেছি, তো আমি তোমাকে আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করব। এই যে ভোটটা হলো, তোমার জয়টা পার্টিকুলারলি এইরকম একটা রাজারহাট গোপালপুরের জায়গা থেকে কতটা তুমি আশাবাদী ছিলে, এবং জেতার পরে তোমার রিয়াকশন সেটা যদি একটু বলো। রাজারহাট গোপালপুর নিয়ে দেখুন, প্রথম ইট ওয়াজ এ টাফ সিট, ইট ওয়াজ নট ইজি সিট। রাইট। কারণ হচ্ছে আমার লড়াইটা একটা মুখোশের সাথে ছিল। অদিতি মুন্সি জাস্ট মুখোশ ছিল, পিছনে মুখ ছিল দেবরাজ চক্রবর্তী। তো রাবস টাইম আমি প্রথম দিন থেকে বলে আসলাম, ইয়েস ইট ওয়াজ এ টাফ ফাইট। কারণ এক সাইডে কয়েক হাজার কোটি সম্পত্তি, আর এক সাইডে ছিলাম আমি, আমার দল। তো এই জয়টা আমার একার জয় নয়, এই জয়টা রাজারহাট গোপালপুরের সমগ্র মানুষের জয়, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কার্যকর্তার জয়, আমাদের 3 জন মণ্ডল প্রেসিডেন্ট, মণ্ডল কমিটি, আমাদের শক্তিকেন্দ্র প্রমুখরা, আমাদের বুথের কার্যকর্তারা, যারা আমাদের ভোটের দিন পোলিং এজেন্ট হিসেবে বসেছিলেন তারা, যারা কাউন্টিং এজেন্ট হিসেবে ছিলেন তারা, যারা সামনে নামতে পারেননি আইটি রুম সামলেছিলেন তারা, আমার একটা ফুল লিগেল টিম যারা ওয়ার রুম সামলেছিল, আমার ক্লোজ কিছু বন্ধুবান্ধব, হোস্টেল যার সাথে 2005 থেকে সম্পর্ক, হ্যাঁ যার সাথে বেড শেয়ার করেছি আমি। ইট মে সাউন্ড অড, ইট মে সাউন্ড অড, বাট এক্স্যাক্টলি হোস্টেল তো একই সাথে থাকা, একসাথে খাওয়া, তারা না থাকলে, পার্টির প্রত্যেকজন না থাকলে এই জয় অসম্ভব ছিল। আজকে অন্যায় হবে যদি আমি একজনকে ধন্যবাদ না জানাই। ত্রিপুরা প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহাশয়, আমাদের অত্যন্ত প্রিয় বিপ্লব দা সামনে থেকে সাহায্য করেছিলেন, যা দরকার হলো হি ডিড ইট। আরেকজন আমাদের প্রভারী ছিলেন শিশু ভাই ধর্মা বলে, হিমাচল প্রদেশ থেকে, হি ডিড এক্সেলেন্ট ওয়ার্ক। আমাদের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি এটা ছিল এই বিধানসভা, এভরিওয়ান ওয়ার্ক নাইসলি। আমরা মাইক্রোভাবে গেছি, তৃণমূল যেমন বড় বড় মিছিল করেছে, আমরা মাইক্রোভাবে গেছি। মানে এই যে এত মানুষ একটা বেলুনের মতো পুরো, মানে কখন যে মানে বিজেপির পুরো প্রত্যেক ঘরে ঘরে গেছে, ওটা ইস্যুটা হচ্ছে তৃণমূলের হ্যাভ টু ছিল। মানে যে বাজারে বসে তাকে যেতে হবে, যে রিক্সা চালায় তাকে যেতে হবে জোর করে। আর আমাদের গল্প ছিল, আমি আমার গল্পটা বলি। আমি আমাদের শক্তিকেন্দ্রে যখন কোনো প্রোগ্রাম চলছিল, মানে 5টা বুথ নিয়ে, আমি বললাম 5টা বুথের লোক আসবে, তোমার লোক না থাকলে 10 জন, তাহলে 10 জন আসবে, 15 জন তাহলে 15 জন আসবে, তার বেশি কেউ আসবে না। আমরা প্রচারটা সেভাবেই করেছিলাম, বাড়ি বাড়ি গেছি, লোকের সাথে কথা বলেছি, একদম গ্রাউন্ডের ইস্যুগুলো তুলে নিয়েছি, গ্রাউন্ডের ইস্যুগুলোতে কথা হয়েছে। আর উল্টো দিকে তৃণমূলের বড় বড় মিছিল হয়েছে, মানে বড় বড় র্যালি হয়েছে, মানুষের সাথে কানেক্ট ছিল না। তো মানুষ মানে মনে হয়েছে
একদিকে ছিল দম্ভ, একদিকে ছিল হাম্বলনেস। আমরা হাত জোর করে মানুষের কাছে গেছি। ইনফ্যাক্ট ভোটের পরেও আমাদের কার্যকর্তাদের ওপর ক্লিয়ার ইনস্ট্রাকশন, ভোট চাইতে যখন গেছিলে হাত জোর করে থ্রু আউট যেন হাতটা জোড়া থাকে। আর একটা রিকোয়েস্ট, আমার প্রমিসও এটা, এবার আমি বেশ কিছু প্রমিস করেছিলাম রাজারহাট গোপালপুরকে, যেগুলো আমি করব। বাট আমার ইচ্ছা সামনের বার নির্বাচনের সময় আমাকে যেন ওই একটাও প্রমিস আনফুলফিল না থাকবে না। সামনের বার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি রাজারহাট গোপালপুর থেকে নতুন প্রমিস নিয়ে যাবে, কারণ মানুষই বলবে আগেরগুলো তো হয়ে গেছে, নতুন কি বলবেন বলুন। নতুন কি করা যাবে আজকে, এই যে নতুন কি করা যাবে, এই জায়গাতে তোমাকে আমাদের একটা নিউ টাউনের মানুষ হিসেবে একটা ছোট্ট প্রশ্ন, যে নিউ টাউনের যদি তোমাকে মেয়র হিসেবে আমরা পাই, আরবান প্ল্যানার হিসেবে পাই, আর এমএলএ, এই তিনটে দায়িত্ব যদি তোমায় একসাথে পাও, তাহলে নিউ টাউনের এমএলএ একজন আছে রাইট, অলরেডি এমএলএ আছেন। নিউ টাউনের রুরাল এরিয়া আছে, মানে অদ্ভুত একটা গ্রাম পঞ্চায়েত নিউ টাউন, মানে এত রিচ গ্রাম পঞ্চায়েত খুব কম আছে। তো এটাকে ফার্স্ট যেটা উচিত কর্পোরেশনের মধ্যে নিয়ে আসা, এইটা একটা সব থেকে বড় সমস্যা ফার্স্ট। কারণ সেকেন্ড প্রবলেম যেটা কি হয়ে যাচ্ছে না, আমি চমকে যাই মাঝে মাঝে, তখন দেখি বড় বড় বিল্ডিং, আই ক্যান নেম, আমি ইচ্ছা করে নাম নিচ্ছি না, অনেক বড় বড় কনসার্ন, তাদের বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করেছে পঞ্চায়েত প্রধান। লজিক্যালি পঞ্চায়েত প্রধানের পিতৃদেবেরও ক্ষমতা নেই সেটা করার, ওটা জেলা পরিষদ থেকে হওয়া উচিত। যাই হয়েছে, সেই প্ল্যানে কাজ হয়েছে। ফার্স্ট এখানে তো মানে আমার প্রসেসিং করা উচিত ব্যাংক এমপ্লয়িজের এগেনস্টে, যারা এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করে তাদেরকে লোন দিচ্ছে। ব্যাংকের দায় কম নয়। ফর এক্সাম্পল, তুমি একটা প্রপার্টি কিনতে গেলে দেখলে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার অ্যাপ্রুভ প্রজেক্ট, মানে তুমি সার্চিংই করাবে না, তুমি বলবে ম্যাডাম ঠিক আছে ওরা করে নেই। এক্স্যাক্টলি, ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্টেও গোলমাল থাকছে, প্রচুর গোলমাল থাকছে। এটাকে স্ট্রিমলাইন করা, হ্যাঁ অনেক কিছু হওয়া সম্ভব এখানে। অনেক কিছু হলে মানুষের কর্মসংস্থান যেমন বাড়বে, রুজি বাড়বে। যেমন স্মার্ট স্ট্রিট একটা আছে, ওরকম নাইট ফ্রি মার্কেট করা পসিবল, মানে জেনজিকে অ্যাট্রাক্ট করবে। একটু অন্যভাবে ভাবা যায় না, মানে সব বক্সের মধ্যে ভাবতে হবে বললাম না, এটা আউট অফ দ্য বক্স ভাবা যাক। ফর এক্সাম্পল, রাজারহাট গোপালপুরে হতে পারে, নিউ টাউনে হতে পারে, একটা প্রপার পেট সুইমিং পুল, তার সাথে পেট কেয়ার, তার সাথে একটা ক্যাফে থাকতে পারে, একদম সেটা গভর্নমেন্টের রেভিনিউ আসবে, জেনজিকেও অ্যাট্রাক্ট করবে। একটা হবি সেন্টার, ফর এক্সাম্পল, সেখানে যার যেটা ভালো লাগে সে ই ক্যান ডু দ্যাট। একটা ওপেন থিয়েটার, একটা মিউজিকের জায়গা যেখানে বসে লোকজন আসবে, দে ক্যান প্লে, দে ক্যান জ্যাম, দে ক্যান প্লে মিউজিক অ্যাজ পার দেয়ার। মানে স্মার্ট স্ট্রিট যেটা আমাদের রয়েছে, এটারই আরো যদি না, ওটা খুব ছোট ভার্সন, ওটা প্রপার ভাবে বিভিন্ন জায়গায় যদি করা যায়, নট অনলি ফুড, স্মার্ট স্ট্রিটও মানে নিজে ফুডের জন্য হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমি সিম্পল কথা বলছি, আমাদের অনেক জায়গার অনেক ভালো ভালো মেটেরিয়াল আছে। নিউ টাউনে তো অনেক ধরনের লোক আছে, অনেক জায়গার লোক আছে। আমরা এই পপুলার নাইট ফ্লি মার্কেট উইথ ফুড করতে পারি সিকিউরিটি দিয়ে, তাহলে এখানকার লোকজনের ইনকামটাও বাড়বে, বিভিন্ন প্রোডাক্ট সেল হবে, জায়গাগুলো পপুলার হবে, অ্যান্ড ওয়েল প্ল্যান্ডভাবে কিন্তু করা সম্ভব, এবং মানুষ এনজয়ও করবে। একদম ভেরি গুড থিং। লাইভ মিউজিক প্লে হবে ওখানে, মানে যারা মিউজিশিয়ান তারাও এনকারেজ পাবে, তারা একটা এক্সপোজার পাবে, অনেক কিছু করা সম্ভব। এবং আশা করছি এখন যিনি এমএলএ এখানকার, দ্য নাইস পারসন, হ্যাঁ পীযূষদা, আই গেস মানে উনি এগুলো নিয়ে ভাববেন, ওইগুলো নিয়ে করবেন। আর রাজারহাট গোপালপুরের কথা বলি, ইয়েস আই হ্যাভ সাম প্ল্যানস, লেটস সি। ওকে, তো আমরা আজকে 39তম দিন আই থিঙ্ক, যেটা বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে এবারে এসেছে। তো আজকে আমরা এই পর্বটা শ্যুট করছি, রেকর্ডিং করছি। তো আমরা এতক্ষণ পেয়েছিলাম মিস্টার তরুণজ্যোতি তিওয়ারিকে। তো তার এত ব্যস্ত সময়ের মধ্যে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আশা করি আবারও শিওরলি। তো থ্যাঙ্কস আ লট। ভবিষ্যতে যখন আসবো কিছু প্রমিস ফুলফিলড প্রমিস হয়ে নিয়ে আসবো। ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ।